নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ফিকশন হান্ট। আমি সায়ন্তন রয়েছি আপনাদের সাথে। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আমাদের সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আজ আপনারা শুনবেন সুলেখক সুকান্ত দাশের কলম থেকে একটি ভয়ের গল্প, হাত ভাঙা মূর্তি। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন সুকান্ত দাশের কলম থেকে আজকের বিশেষ নিবেদন, হাত ভাঙা মূর্তি। শিরশিরে একটা হাওয়া খোলা জানলা দিয়ে মাঝে মাঝে ভেতরের দিকে ঢুকে আসছিল। আর শুধু তাই নয়, কোথা থেকে যেন একটা রাত জাগা পাখি মাঝে মাঝে ডেকে উঠছে। এই সব কিছুর মাঝে ছোট্ট মাটির ঘরের একপাশের কালো অন্ধকারটা কখন যেন জীবন্ত হয়ে গেছে। সেটা ঘরের ভেতরে বিছানায় শুয়ে থাকা মানুষটা জানতে পারে না। অন্ধকারটা জীবন্ত হতে হতে একটা কালো ছায়ামূর্তির রূপ নিল প্রথমে। তারপর আস্তে আস্তে ধীর পায়ে এগিয়ে গেল দরজাটার দিকে। হাতের টানে দরজাটা খুলে বাইরের দিকে তাকাতেই দেখা গেল চারপাশের কালো অন্ধকারের মধ্যে যেন কোনো মাকড়সার দল গভীর জাল বুনে রেখে গেছে এই মাত্র। সেই জাল ভেদ করে বাড়ির উঠোনের বাইরের বেড়াটুকু পর্যন্ত দেখা যায় না। চারপাশে জমে থাকা কুয়াশা যেন সেই অন্ধকারকে আরও শক্ত পাঁচিলের মতো হতে সাহায্য করছে। একটা অদ্ভুত গন্ধে ঘরের চারপাশটা ভরে গিয়েছিল এর মধ্যে। এবার সেই গন্ধটা গিয়ে পড়ল দাওয়ার কাছে। কালো ছায়ামূর্তিটা দাওয়ার কাছে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ বাইরের গাঢ় অন্ধকারের দিকে তাকিয়ে থাকার পরেই হঠাৎ পাশের ঘর থেকে একটা নাক ডাকার শব্দ এলো। অন্ধকারের চেয়ে আরও বেশি অন্ধকার ছায়ামূর্তিটা এবার যেন পাশের ঘরের দরজাটার দিকে তাকালো। আর তাতেই সেই ছায়ামূর্তির মুখের একটা অদ্ভুত পরিবর্তন হয়ে গেল। কান পাতলে যে শোঁ শোঁ শব্দটা শোনা যাচ্ছিল সেটাও কেমন যেন অদৃশ্য হয়েছে। আর একটু ভালো করে দেখলে লক্ষ্য করা যায় শুধুমাত্র এই বাড়ির আশেপাশের বাতাসটুকু কেমন যেন মুহূর্তের মধ্যে বদলে গেছে। আর সেই বাতাসে এসে জমা হয়েছে একটা অদ্ভুত মেটে গন্ধ। এমন একটা গন্ধ যা পৃথিবীর কোনো গন্ধ হতে পারে না। যেন মনে হয় পৃথিবীর অন্য কোনো এক মাত্রা থেকে এই গন্ধকে টেনে নিয়ে এসেছে কেউ। আর একটা চরমতম শীতল আভাস যেন ছড়িয়ে পড়তে শুরু করলো এই বাড়ির চৌহদ্দির মধ্যে। পাশের ঘর থেকে ভেসে আসা নাক ডাকার শব্দটা ততক্ষণে আরেকটু তীব্র হয়েছে। ছায়ামূর্তি আস্তে আস্তে গিয়ে দাঁড়ালো পাশের ঘরের দরজার কাছে। তারপর নিজের হাতটা দরজার উপর রাখতে নিজে থেকেই যেন খুলে গেল সেটা। অথচ একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যেত ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। বাইরে থেকে দরজা খোলার মতো কোনো মন্ত্র হয়তো সেই ছায়ামূর্তির জানা ছিল। আকাশে এক ফোঁটা আলো নেই, তাই মূর্তির মুখ ভালোভাবে দেখা সম্ভব নয়। ঘরের একপাশে একটা হ্যারিকেন কম আলোতে জ্বলছিল, তবে তাতে লাভ কিছুই হচ্ছিল না, বরং আশেপাশের অন্ধকারটা যেন একটু গভীর হয়ে উঠছিল। ছায়ামূর্তি ঘরের ভেতর প্রবেশ করার সাথে সাথে একটা ঠান্ডা দমকা বাতাস এসে হ্যারিকেনটার আলোটুকু নিভিয়ে দিল। না, শুধু আলোটাই নেভালো না, তার সাথে সাথে মাটিতে ফেলে হ্যারিকেনটাকে ভেঙে চুরমার করে দিল। হ্যারিকেনের কাঁচ ভাঙার শব্দে ঘরের ভেতর বিছানায় শুয়ে থাকা দুটো রক্তমাংসের মানুষের মধ্যে একজনের ঘুম ভেঙে গেল। কোনো রকমে ঘুম জড়ানো চোখে সে সামনে তাকিয়ে দেখতে পেল ছায়ামূর্তি দরজা দিয়ে ভেতরে ঢুকেছে। একটু ক্লান্ত গলায় সে বলল, কি রে বাবা, মোহন নাকি? এত রাতে কেন এসেছিস বাবা? জল খাবি? তার কথায় কিন্তু ছায়ামূর্তি কোনো সাড়া দিল না। মোহন হোক আর যেই হোক, সে একভাবে এগিয়ে যেতে লাগলো বিছানার দিকে। বিছানায় উঠে বসা মেয়ে মানুষটা ততক্ষণে একটু সচকিত হয়েছে। তাহলে বাড়িতে কি চোর ঢুকলো? তাড়াতাড়ি উঠে বসে আবার সামনের দিকে দেখার চেষ্টা করল, কিন্তু তারপরেই যেন কি একটা হয়ে গেল। ছায়ামূর্তির দিকে ভালো করে তাকাতে সে দেখতে পেল
তার দুটো নীল রঙের চোখ কেমন যেন অদ্ভুতভাবে জ্বলছে, আর সেদিকে তাকাতেই তার দু চোখ বুজে আসতে শুরু করলো। মাথার ভেতরটা হঠাৎ করে ফাঁকা হয়ে গেল, আর কোনো কিছু বলার শক্তি তার রইল না। ধীর পায়ে বিছানা থেকে মাটিতে নেমে পড়ল সে। তারপর ঘরের এক কোণে রাখা একটা ধারালো বঁটি তুলে আনলো। ছায়ামূর্তি ততক্ষণে ঘরের মাঝখানে ঠায় দাঁড়িয়ে পড়েছে। এবার কিন্তু সেই অদ্ভুত গন্ধের সাথে একটা অজানা চাপা শব্দ যেন শোনা যেতে লাগলো। কেউ যেন কিছু বলছে, অথচ সেই ভাষা কিংবা কথা শোনার মতো ক্ষমতা কারণ নেই। এদিকে ঠান্ডা একটা হাওয়া যেন ঘরের ভেতর খেলা করতে লাগলো। মেয়ে মানুষটি এবার হাতে সেই বঁটিটা তুলে নিয়ে ছায়ামূর্তির একদম সামনে এসে পড়েছে। হঠাৎ অদ্ভুতভাবে দুটো পা ভাঁজ করে হাঁটু গেড়ে বসে পড়ল ছায়ামূর্তির সামনে। তারপর একটা অবাক কাণ্ড ঘটল। হাতের সেই ধারালো বঁটিটা তুলে নিয়ে নিজের গলার সামনে ঠেকালো। ধারালো বঁটির ফলার চাপে তার গলার চামড়া একপাশে কেটে কয়েক ফোঁটা রক্ত বেরিয়ে এসে মিশল সেই বঁটিতে। ঠিক তখনই ছায়ামূর্তির মুখ থেকে এবার বেরিয়ে এলো একটা অদ্ভুত স্বর। চাপা ফ্যাঁসে স্বরে সে যেন অদ্ভুতভাবে হেসে উঠল। মেয়ে মানুষটার দুটো চোখ বন্ধ, মাথাটা অদ্ভুতভাবে একদিকে হেলে রয়েছে। দুটো হাত দিয়ে বঁটিটা চেপে ধরে সে এবার নিজের গলার উপর পোঁচাতে লাগলো। পোঁচাতে পোঁচাতে একসময় তার গলার অর্ধেকটা প্রায় কেটে এসেছে। শরীরে আর তার কোনো শক্তি অবশিষ্ট নেই। রক্ত যেন জলের ধারার মতো গলার ফাঁক দিয়ে বেরিয়ে এসে বুক আর হাত বেয়ে নামছে নিচের দিকে। ছায়ামূর্তির মুখের হাসি যেন আরও বাড়তে লাগলো। অন্ধকারে তার মুখ দেখা না গেলেও যেন মনে হচ্ছিল অন্ধকারে কোনো একটা শেয়াল হেসে চলেছে। ওদিকে সেই মহিলা ততক্ষণে হাতের বঁটি নিচে নামিয়ে ফেলেছে। অন্ধকারের মধ্যে ভালোভাবে দেখা না গেলেও সে বঁটির গায়ে লেগে থাকা লাল রক্তের পরিমাণটাও নেহাত কম নয়। ঘরের মাটির মেঝে ততক্ষণে রক্তে ভেসে যাচ্ছে, কিন্তু অদ্ভুত কোনো কারণে মেয়ে মানুষটার মুখ থেকে একটাও শব্দ বেরোচ্ছে না। হাসতে হাসতে সেই ছায়ামূর্তি এবার নিচু হয়ে এলো মাটির দিকে। তারপর একটা অদ্ভুত কাজ করলো। নিজের দুটো হাত দিয়ে চেপে ধরল সেই মহিলার অর্ধেক ঝুলতে থাকা মাথাটা। তারপর তার গলার কাছে মুখ নামিয়ে এনে অদ্ভুত চোঁ চোঁ শব্দ করে পান করতে লাগলো তার রক্ত। মেয়ে মানুষটার যেন কোনো সার নেই, সে কিছুই বুঝতে পারছে না। তার দুটো চোখ বন্ধ, মাথাটা ধর থেকে কেটে অর্ধেকটা একপাশে হেলে রয়েছে। বাইরে কোনো সাড়া শব্দ নেই, শুধু সেই ছায়ামূর্তির পায়ের কাছে বসে থাকা অদ্ভুত কি যেন একটা একবার মুখ তুলে তাকালো সামনের দিকে। তার দুটো উজ্জ্বল সবুজ রঙের চোখ অন্ধকারের মধ্যেও যেন ধকধক করে জ্বলে উঠল। ছায়ামূর্তিটা রক্ত পান করে পেছনের দিকে ঘুরে বাইরে হাঁটতে যেতেই এবার সেই জন্তুটা এসে গেল সদ্য তাজা মৃতদেহটার কাছে। তারপর গলার কাছে কামড় বসিয়ে পরম আনন্দে ভক্ষণ করতে লাগলো সেই মহিলার মাংস। ওদিকে বিছানার উপর শুয়ে থাকা আরেকটা রক্ত মাংসের মানুষের ঘুম কিন্তু একবারের জন্যও ভাঙল না। দেখতে দেখতে সেই ছায়ামূর্তি আবার গিয়ে দাঁড়ালো দাওয়ার ওপর। তারপর হাঁটতে হাঁটতে একটা নির্দিষ্ট ছন্দে এগিয়ে যেতে লাগলো পাশের দরজার দিকে। দরজাটা আগের মতোই খোলা রয়েছে। ঠান্ডা হাওয়া হু হু করে ঘরের ভেতর এসে ঢুকলো ঘরের মধ্যে শুয়ে থাকা মানুষটার দিকে। কিন্তু কোনো বিকার নেই, যেন এই গোটা বাড়িটার ওপর নেমে এসেছে এক মরণ ঘুমের বাঁধন। আর তার জন্যই ছায়ামূর্তি ঘরের এক পাশ দিয়ে হাঁটতে হাঁটতে অন্ধকারে দেওয়ালের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর তার পিছু পিছু সেখানে এসে পড়ল সেই দুটো সবুজ রঙের চোখের অধিকারী জন্তুটা। তারপর সেই জন্তুটাও ঘরের কোণের অন্ধকারে কোথায় যে হারিয়ে গেল তা বোঝা গেল না। নিজে থেকেই দুটো ঘরের দরজা বন্ধ হয়ে এলো কয়েক মুহূর্ত পরে। একটু পরে রাতচড়া পাখির ডাক আবার শোনা যেতে লাগলো। ধরফর করে বিছানা থেকে জেগে উঠে প্রথমে কিছু বুঝতে পারল না রক্তমাংসের মানুষটা। তারপর দরজার দিকে তাকিয়ে দেখল বিছানা থেকে উঠে হ্যারিকেনের শিখাটা নতুন করে জ্বালিয়ে
আলোটা বাড়িয়ে দিয়ে আস্তে আস্তে এসে দাঁড়ালো দাওয়ার কাছে। একটা অদ্ভুত গন্ধ, কি যেন একটা ভেবে দাওয়ার কাছে এক পা এগিয়ে এসেছে। ঠিক তখনই পাশের ঘর থেকে একটা পুরুষালী গলায় তীব্র চিৎকারে চারপাশের নিস্তব্ধতাটুকু খান খান হয়ে গেল। কেউ যেন চিৎকার করে হতাশভাবে বলে উঠল, হায় 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 হায়, ওরে ওরে মদন, কি হলো রে আমাদের, কি হলো? শিগগিরই আয়, শিগগিরই আয়। মদন মোহনের নাম আসলে যে কি সেটা কেউ জানে না। তাকে তার বাবা ডাকে মদন বলে, আর তার মা ডাকে মোহন বলে। তাই দুই মিলে তার নাম হয়েছে মদন মোহন। কিন্তু গ্রামের সবাই কিন্তু তাকে মোহন বলেই ডাকে। মোহন ছেলেটা কিন্তু খুব একটা খারাপ নয়, তবে তার ওই অদ্ভুত শখ গ্রামের কেউ পছন্দ করতে পারে না। আরে গ্রামের ছেলে যখন হাত পা রয়েছে, খাটবে, খাবে, কিন্তু মদন মোহনের এই সমস্ত কিছু ভালো লাগে না। তার ভালো লাগে মূর্তি বানাতে। বাড়ির একপাশে তাল তাল মাটি নিয়ে সে সারাদিন বসে বসে এটা ওটা বানায়। তার মধ্যে এমন অনেক কিছুই থাকে যেগুলো মদনমোহন বানায়। নিজের কল্পনা থেকে সে বানিয়েছিল একটা পরী। পরীর গল্প সে বাবা মায়ের কাছে ছোটবেলাতেই শুনেছে। মদনমোহন কিন্তু ছোট নয় এখন, তার বয়স কম করেও 18 এসে ঠেকেছে। কিন্তু গ্রামে তার বয়সী আর 5টা ছেলেদের চেয়ে মদনমোহন কোথাও যেন একটু আলাদা। তাদের মতো হই হুল্লোড় মদনমোহনের ভালো লাগে না। ভালো লাগে না দুপুর রোদে মাঠে গিয়ে চাষবাস কিংবা অন্য কোনো কাজ। মদনমোহনের ভালো লাগে সূর্য যখন পশ্চিমে অস্ত যায়, তখন নদীর ধারে দাঁড়িয়ে পশ্চিম আকাশে সূর্যের লাল অস্তরাগ দেখতে। ভোর হওয়ার একটু আগে সে চলে যায় জমির ধারে। তারপর পূব আকাশে সূর্য ওঠা দেখতে থাকে। দেখতে থাকে কেমন করে সূর্যের আলোর ছোঁয়া পেয়ে গোটা গ্রাম একটু একটু করে জেগে ওঠে। তাই মদন মোহনের সাথে গ্রামের কেউ খুব বেশি মেশেও না। এমন একটা অলস ছেলের সাথে কেউ মিশতে যাবেই বা কেন? কিন্তু এসব নিয়ে কিন্তু মদন মোহনের মা কিংবা বাবার কখনোই কোনো অভিযোগ ছিল না। তারা শুধু চেয়েছিল গ্রামের জমিদারের যে গদিতে মদন মোহনের বাবা নিবারণ খাতা লেখার কাজ করে, সেই কাজটাই মদন মোহন করুক। গ্রামের পাঠশালা থেকে পড়াশোনা যেটুকু সে করেছে তাতে খাতা লেখার কোনো অসুবিধে হবে না। সারাদিন খাতা লিখুক, তারপর বিকেলে না হয় বাড়ি ফিরে এসে নিজের মতো যা পারে করুক। তাই নিয়ে একদিন তার বাবা তাকে বলেছিল, বলি, আরে অকর মাঠে কি সারাদিন ওই মাটির তাল নিয়ে আর আকাশের দিকে হাঁ করে বসে থাকলেই কি বুঝি পেটে ভাত জুটবে? আমি মরলে তখন কি করবি? বাবা নিবারণের কথা শুনে মদনমোহন কেমন যেন থতমত খেয়েছিল। তারপর একটু ইতস্তত করে বলেছিল, তুমি মরলে কি হয়েছে, মা রান্না করে দেবে, আর তুমি তো রান্না করো না। মদনমোহনের কথা শুনে তার বাবা নিবারণ হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারেনি। অবাক হয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে গলা চড়িয়ে বলেছিল, দেখে যাও, তোমার ছেলের কথা শুনে যাও। আমি মরলে নাকি তুমি রান্না করে খাওয়াবে? বলি, হ্যাঁ রে, ঘরে চাল আসবে কোত্থেকে শুনি? জমিদারের গদিতে গিয়ে খাতা লেখাটা শেখ, বুঝলি? এখনো সময় আছে, না হলে আমি মরলে পেটে ভাত জুটবে না। তখন ওই তাল তাল মাটি খেয়েই কাটাতে হবে। মদনমোহন কিন্তু বোকা নয়। মাঝে মাঝে সে কেমন খেয়েই হারিয়ে ফেলে। এই তো সেদিন বিকেলের দিকে গ্রামের পথ ধরে হেঁটে আসছিল। তা গ্রামের নরহরি উল্টো পথে বাড়ি ফিরছিল। ফিরতে ফিরতে একবার মদনমোহনের দিকে তাকিয়ে বলল, কিরে মোহন, কোথায় গেছিলি? নদীর ধারে নাকি? এখন তো নদীর ধারেই আমি যাই, এখন তো সূর্য ডুববে, এখন কি আর জমির ধারে যাবো? জমির ধারে যাবো সকালে। তুমি কোথায় গিয়েছিলে? আমি গেছিলাম পাশের গাঁয়ে। কাল তো হাটবার, তাই হাটে জায়গা দেখে এলাম। কাল তো আবার বসতে হবে। তো চল না তুই একদিন আমার সাথে, আমারও কাজে খানিকটা সাহায্য হবে, আর তোর হাতেও কিছু টাকা আসবে। টাকা দিয়ে আমি কি করব? টাকা আমার চাই না। আচ্ছা নরহরি কাকা, ওই তোমাদের বাড়ির পিছনে গাছের তলায় একটা ভাঙা মূর্তি পড়েছিল, ওইটা আমায় দেবে? নরহরি অবাক হয়ে তাকিয়েছিল মোহনের দিকে। কাজের কথা বললে সে রাজি নয়, আর বাড়ির পেছনে ভাঙা একটা মূর্তি পড়ে আছে, সেটা নিয়ে সে করবে কি? তাও হেসে বলল,
তা তোর যখন পছন্দ হয়েছে তাহলে না হয় নিয়ে যাস। তো ভাঙা মূর্তি দিয়ে কি করবি বলতো? তাছাড়া ওটা ওখানে কে ফেলে গেছে তাও তো জানি না। মোহনের বেশ আনন্দ হয়েছিল যে মূর্তিটা সে নিতে পারবে। সে যতই আত্মভোলা হোক না কেন, কারোর বাড়িতে ঢুকে না জিজ্ঞেস করে কোনো জিনিসে হাত সে দেয় না। তাই নরহরি যখন তাকে মূর্তিটা নিতে বলল, তখন সে যেন হাতে চাঁদ পেল। সেদিন বিকেলেই সে নরহরির বাড়ির পেছনে গিয়ে মূর্তিটা নিয়ে এলো। নরহরির বাড়িটা গ্রামের একদম শেষের দিকে। তার থেকে বেশ খানিকটা দূরে ফাঁকা জমি পেরিয়ে শুরু হয়েছে শ্মশান। শ্মশানটাই গ্রামেরই একদম কাছে। তাতে যেমন সুবিধে তেমন অসুবিধে। রাত বিরেতে কেউ মারা গেলে 2-3 ক্রোশ পথ ডিঙিয়ে তাদের আর দূরে যেতে হয় না, অথচ এই গ্রামের মাটির রাস্তা ধরে গভীর রাতে অনেক সময় শ্মশান যাত্রীরা মৃতদেহ নিয়ে যায়, আর তাদের ডাক ভেসে আসে। এই ধ্বনি শুনে গভীর রাতে ঘুমন্ত মানুষের ঘুমটা যেন ঝট করে ভেঙে যায়। সেই মূর্তিটা নিয়ে মদনমোহন চলে এলো তার বাড়িতে। বাড়িতে ঢুকছে তখনই মা তার হাতে ওই মূর্তিটা দেখে বলল, আবার কার কাছ থেকে ঠাকুরের ভাঙাচোরা মূর্তি নিয়ে এলি? বলিহারি বাপ, এত বড় হয়ে গেলি অথচ এখনো মানুষ হলি না। এসব ছাইপাশ বন্ধ কর, এবার একটু কাজে মন দে। এই তুমি যাও তো, তুমি তোমার কাজে মন দাও। এই মূর্তিটা আমি আবার নতুন করে বানাবো, এটা দেখে দেখে বানাবো। কথাটা বলেই মদনমোহন মূর্তিটা নিয়ে গিয়ে তার ঘরের একপাশে রেখে দিল। মূর্তিটা পেয়ে তার বেশ আনন্দ হয়েছে। কত সুন্দর দেখতে মূর্তিটা! একটা মেয়ে মানুষের মূর্তি, গায়ে একটা রংচঙে কাপড়। তাছাড়া মূর্তিটার 4টে হাত দেখে মনে হয় কোনো ঠাকুর দেবতা হবে, কিন্তু অমন দেবতা যে হয় সেটা মদনমোহনের আগে দেখেন। পরদিন সকালে মূর্তিটা তার বাবাকে দেখিয়ে বলল, বাবা, এটা কিসের মূর্তি বলো দেখি? এমন কোনো ঠাকুর তো আমি জানি না, তুমি জানো? মদনমোহনের বাবা নিবারণ ভালো করে মূর্তিটা দেখার চেষ্টা করে। মূর্তিটার পেছনের দিকে একটা হাত যেন খানিকটা ভেঙে গেছে, বাকি 3টে হাত রয়েছে, তবে বোঝা যায় 4টে হাত ছিল। ওপরের একটা হাতে রয়েছে একটা অদ্ভুত গোল মতো দণ্ড, নিচের হাতে ধরা রয়েছে একটা মানুষের কাটা মাথা। একপাশের হাতে ওপরের দিকে একটা অস্ত্রের মতো কিছু আছে, তবে নিচের হাতটা নেই। সেদিকে তাকিয়ে দেখতে দেখতে একটু চিন্তিত গলায় নিবারণ বলল, দেখে তো কোনো চেনা দেবদেবীর মূর্তি বলে মনে হচ্ছে না। এসব মূর্তি কুড়িয়ে আনলি? এসব ভালো নয় বাবা, ফেলে দিয়ে আয়। কথাটা বলে নিবারণ আর সময় নষ্ট করল না। তাকে এক্ষুনি জমিদার বাড়িতে যেতে হবে। মদনমোহন কিন্তু মূর্তি ফেলল না। মূর্তিটা সে নিজের ঘরে নিয়ে গিয়ে রাখল। মাকেও একবার সে কথা জিজ্ঞেস করেছিল, কিন্তু মা তাকে পাত্তা দেয়নি, কোনো কাজ নিয়ে ব্যস্ত ছিল বোধহয়। মদনমোহন মনে মনে ভাবে মূর্তিটা আসলে কার সেটা তাকে প্রথমে জানতে হবে, তারপর সে ওই মূর্তিটা বানাবে। নইলে না জেনে শুনে সে তো কিছু বানায় না। তাই মদনমোহন সিদ্ধান্ত নিল প্রথমে ব্যাপারটা তাকে জানতে হবে। এই গ্রামে মদনমোহনের সবথেকে ভালো বনে গোবিন্দের সাথে। গোবিন্দ মদনমোহনের চেয়ে বয়সে বেশ ছোট, তবে ছোট হলেও ছেলেটা ভালো। অন্যদের মতো মদনমোহনকে তুচ্ছ তাচ্ছিল্য করে না। তবে আরও একটা কারণ আছে মদনমোহনের গোবিন্দকে পছন্দ করা। তাই সে মনে মনে সিদ্ধান্ত নিল গোবিন্দকে ব্যাপারটা জানাবে। আরে, এই মূর্তিটা তুমি কোথায় পেয়েছো মোহন দাদা? এই মূর্তিটা কেমন যেন চেনা চেনা বলে মনে হচ্ছে। চেনা চেনা লাগছে। এই এই ঠিক করে দেখ তো, তুই এই মূর্তি কোথাও দেখেছিস? হ্যাঁ, কোথায় দেখেছিস? গোবিন্দ মূর্তিটার ভাঙা হাতের দিকে তাকিয়ে দেখছিল। হঠাৎ কেমন যেন চমকে উঠে বলল, আরে মোহনদা, মূর্তিটার ভাঙা হাতের এখানে এই লাল লাল, এটা কি? মোহন সামনে মুখটা বাড়িয়ে দেখে, তারপর একটু হেসে উঠে বলে, আমিও প্রথমটা দেখে তোর মতোই চমকে গিয়েছিলাম। তারপর বুঝতে পেরেছিলাম ওটা কোনো রং নয়, জানিস তো। কেমন মনে হচ্ছে যেন ওই ওই ভাঙা হাতটা দিয়ে রক্ত বেরিয়ে এসে ওখানে শুকিয়ে গেছে। হ্যাঁ। গোবিন্দ কিন্তু তবুও একভাবে মূর্তিটার ভাঙা হাতের দিকে তাকিয়ে রইল। তার বারবার মনে হতে লাগলো ওটা রং হতে পারে বলে তো মনে হচ্ছে না। মূর্তিটার ভাঙা হাত থেকে
যেন সত্যি রক্ত বেরিয়ে এসে কালচে হয়ে শুকিয়ে গেছে। এমনটা হবেই বা কি করে? আরে মূর্তিটা যেন সে কোথায় দেখেছে, কোথায় যেন, কিন্তু গোবিন্দ কিছুতেই মনে করতে পারল না মূর্তিটা সে কোথায় দেখেছে। এদিকে মোহন ততক্ষণে মূর্তিটা হাতে তুলে নিয়েছে। এই দেখ দেখ, এইরকম একটা মূর্তি আমি বানাবো। তুই তো জানিস আমি আমি অনেক মূর্তি এর আগে বানিয়েছি, তবে এইরকম একটা মূর্তি বানানোর অভিজ্ঞতা আমার কাছে প্রথম। আমি এই ভাঙা মূর্তিটা দেখে দেখে আমি একটা নতুন মূর্তি বানাবো, দেখিস। গোবিন্দর মুখ থেকে অবাক ভাবটা তখনও কাটেনি। সে কেমন যেন ইতস্তত করে বলল, ভালো একটা মূর্তি, তাছাড়া কেমন যেন অদ্ভুত এই মূর্তিটার গরম। না বানালে হয় না মোহন দাদা? মোহন অবাক হয়ে গোবিন্দর দিকে তাকায়। গোবিন্দ ছেলে ভালো হলেও একটু ডান পিটে। রাতের অন্ধকারে গ্রামের এখানে ওখানে ঘুরে বেড়ানোতে তার জুড়ি মেলা ভার। গ্রামের কোনো গাছ নেই যে গাছের ফল গোবিন্দ নিজের হাতে পেড়ে আনেন। ওই রোগাটে বেঁটে ছেলেটার দুটো কুতকুতের মতো চোখ সব সময় যেন কৌতূহলে ভরা, কিন্তু সেই দুটো চঞ্চল চোখ এখন কেমন যেন থম মেরে গেছে। মোহন গোবিন্দের দিকে তাকিয়ে ব্যাপারটা বুঝতে না পেরে বলে, এই কি হয়েছে, তুই অমন করছিস কেন? গোবিন্দ দাওয়া ছেড়ে উঠে পড়ে। তারপর উঠোনের দিকে খানিকটা এগিয়ে গিয়ে পিছন ঘুরে বলে, মোহন দাদা, ওই মূর্তি তুমি তুমি বানিও না। গোবিন্দ কথাটা বলে আর দাঁড়ায় না, হাঁটতে হাঁটতে এগিয়ে যায় নিজের বাড়ির দিকে। মোহন কেমন যেন অবাক হয়ে বসে থাকে বেশ কিছুক্ষণ, কিন্তু কেন যে এমন একটা কথা গোবিন্দ বলল সেটা সে বুঝতে পারে না। এর আগে অনেক মূর্তি মদনমোহন বানিয়েছে, তার মধ্যে অনেক মূর্তির কথা গোবিন্দ নিজে তাকে বলেছে বানানোর জন্য। সেবার যখন একটা লম্বা দুমাথা সাপের মূর্তি বানালো, তখন গোবিন্দই তাকে বলে দিয়েছিল কিভাবে ব্যাপারটা করতে হবে, কি করলে মূর্তিটা আরও বেশি জীবন্ত বলে মনে হবে। কিন্তু এবার সেই গোবিন্দ কেন এমন করছে? তাছাড়া মূর্তিটা আনার পর থেকে বাবা মাও যেন মূর্তিটার প্রতি খুব একটা খুশি হয়নি। মূর্তিটা গাছের তলা থেকে তুলে আনার সময় নরহরি কাকা পর্যন্ত বলেছিল, নিয়ে যা নিয়ে যা, ও মূর্তি অলক্ষী। ওই মূর্তিটা গাছের তলায় আসবার পর থেকে গাছে একটাও পাখি বসে না। মদনমোহন বাড়ির চারদিকে তাকিয়ে দেখল, আরে তাদের বাড়ির বেড়ার কাছে লম্বা আম গাছের ডালে তো বিকেলের দিকে কাকের দল এসে বসত। কা কা চিৎকারে গোটা বাড়ি মাথায় তুলে রাখত। আজকাল কি তাহলে কাকেরা আসা ছেড়ে দিয়েছে? সকালে মদনমোহন উঠোনে মুড়ি ছড়িয়ে বসে অপেক্ষা করে কাকেদের জন্য। না, এই কদিন ধরে কেউ তো আসছে না। তাহলে কি সত্যি মূর্তিটার কোনো... দূর, এসব কি ভাবছে সে? আর এসব আবার হয় নাকি? একটা সামান্য হাত ভাঙা মূর্তি... হ্যাঁ রে মোহন, রাতের বেলা ঘরে বসে বসে নিজের সাথে কি নিজে কথা বলিস নাকি? দুপুরে খেতে বসে মায়ের কথা শুনে মদনমোহন কেমন যেন অবাক হয়ে গেল। তারপর বলল, কই না তো, রাতের বেলা আমি কথা বলবো কার সাথে? সেই যদি স্বপ্নের মধ্যে দু একবার বিড়বিড় করে থাকি সেটা আলাদা ব্যাপার। না সেসব নয়, কাল রাতে একবার বাইরে গেছিলাম তোর ঘরের সামনে দিয়ে। পেছনে যাওয়ার সময় মনে হলো যেন তোর ঘরের মধ্যে কি কথা বলছে, ফিসফিস করে কথা বলছে, তাই ভালোভাবে শুনতে পারিনি। দরজার কাছে গিয়ে দাঁড়াতেই কথাটা থেমে গেল, তাই ভাবলাম তুই হয়তো ঘরের মধ্যে। এরপর কি বলা যায় সেটা মদনমোহনের মা পর্যন্ত বুঝতে পারল না। গোটা ব্যাপারে মদনমোহন প্রথমটা অবাক হলেও পরে ভাবল আসলে ওই মূর্তিটা আনার পর থেকে এসব কিছু একটা হচ্ছে। এমন কথাই হয়তো মা বলবে, আর মূর্তিটা ফেলে দিতেও হয়তো বলবে। আর ঠিক তাই হলো। ওই হাত ভাঙা মূর্তিটা বাড়িতে আনার পর থেকে কি যে সব হচ্ছে কিছুই বুঝতে পারছি না। বাড়িতে কাকপক্ষীতেও বসে না। আগে পাশের বাড়ি মিনি বিড়ালটা মাঝে মাঝে রান্নাঘরে এসে ঢুকতো, কিছু খোলা পেলে মুখ দিত, কিন্তু এখন কয়েকদিন ধরে বিড়ালটাকে আর দেখাই যায় না। শুধু তাই নয়, বিড়ালের ডাক পর্যন্ত শুনতে পাই না। আর একটা আশ্চর্য ব্যাপার দেখেছ, রাতের বেলা কিন্তু মশা পর্যন্ত থাকে না ঘরে।
এখনও খেয়ে চলেছিল নিবারণ। এবার কথাটা শুনে সেও একটু অবাক হয়ে বলল, হ্যাঁ, এটা আমিও দেখেছি। হঠাৎ করেই যেন কয়েকদিন ধরে মশা কমে গিয়েছে। তা এমনি হোক আর হাত ভাঙা মূর্তির জন্যই হোক, সে তো ভালোই। ওসব নিয়ে আর ভাবতে হবে না। শুধু শুধু ছেলেটা কি বুঝবে। নিবারণের কথায় গোটা ব্যাপারটা চাপা পড়ে গেল। মদনমোহনের মনের ভেতরটা খচখচ করতে লাগলো। গোটা ব্যাপারটা মিলিয়ে দেখলে তো তেমনই দাঁড়ায়। বাড়িতে মূর্তিটা আসার পর থেকে এই সমস্ত কিছু শুরু হয়েছে। তাছাড়া নিবারণ কাকাও কথা বলেছিল, আর গোবিন্দের মতো একটা ডানপিটে ছেলে মূর্তিটা দেখে কেমন যেন চুপসে গিয়েছিল। একটা সামান্য মাটির হাত ভাঙা মূর্তি এসব করতে পারে নাকি? না না, এ নিশ্চয়ই তার মনের ভুল। সে আর এসব নিয়ে ভাববে না। তার চেয়ে বরং কাল সকাল থেকে মূর্তিটা তৈরি করতে চেষ্টা করবে। মদনমোহন নিজেও জানত না তার মধ্যে এক কত বড় শিল্পীর প্রতিভা লুকিয়ে রয়েছে। যে কোনো মূর্তি কিংবা যে কোনো ছবি দেখে সে মাটি দিয়ে হুবহু তেমন দেখতে মূর্তি গড়তে পারে। বেশ খানিকটা সময় লাগে বটে, কিন্তু যে কোনো পাকা শিল্পীর চোখ মদনমোহনের ওই মূর্তিগুলোর ওপর পড়লে সে বেশি দামে হলেও কিনে নিতে চাইত। কিন্তু মদনমোহনের কপাল খারাপ, তাই সেসব সে ঘরের একপাশে জড়ো করেই রেখে দেয়। বাইরে বের করতে সাহস পায় না। উঠোনের একপাশে ভাঙা মূর্তিটাকে নিয়ে মাটির তাল দিয়ে নতুন করে একটা মূর্তি করার চেষ্টা করছিল। মনে মনে ভেবে রেখেছিল ওই ভাঙা হাতটার জায়গায় একটা হাত সে বসিয়ে দেবে। কিন্তু ওই হাতে যে কি থাকবে সেটা তখনও সে ঠিক করে উঠতে পারছিল না। যাই হোক, প্রথমে মূর্তিটা তো বানানো যাক, তারপর না হয় দেখা যাবে। এইভাবে মদনমোহনের কাজ চলতে লাগলো। দেখতে দেখতে প্রায় 2 সপ্তাহ কেটে গেল। এদিকে মদনমোহন এর মধ্যেই মোটামুটি একটা শরীর তৈরি করে ফেলেছে। গোবিন্দ এর মধ্যে কয়েকবার এসেছিল। প্রথম সে বারণ করলেও এখন কিন্তু আর কিছুই বলছে না। তার বদলে এটা ওটা বলে মদনমোহনকে সাহায্য করতে চায়। মদনমোহনের মনে জমতে থাকা অহেতুক ভয়টাও কেমন করে যেন কেটে গেছে। শুধু বাবা মাঝে মাঝে চিন্তিত গলায় বলে, গ্রামের পুরোহিত মশাইকে একবার দেখিয়ে নিলে ভালো হতো না? ওসব কিসের মূর্তি কি জানি, তারপর যদি কোনো বিপদ ঘটে। কিন্তু মদনমোহন থামল না। কোনো বিপদের তোয়াক্কা না করে ধীরে ধীরে মূর্তিটা গড়ে চলল। দেখতে দেখতে তার 2টো হাত তৈরি হয়ে এলো। অন্য পাশের একটা হাত তৈরি হওয়ার পরেই হঠাৎ একদিন একটা ব্যাপার ঘটল। মাটির মূর্তি তৈরি করে সেই মাটির মূর্তির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং হাতের কাজগুলো সুন্দর করে করার জন্য একটা ধারালো ছুরি নিয়ে কাজ করতে বসত মদনমোহন। ভাঙা মূর্তিটা তার ডান পাশে রাখা থাকতো সব সময়। সামনে মূর্তিটা করতে করতে ছুরির প্রয়োজনে কি মনে হতে সে পেছনের দিকে হাত বাড়িয়েছিল, কিন্তু ছুরিটা সেখানে পাওয়া গেল না। এদিক ওদিক খুঁজতে খুঁজতে হঠাৎ করে মনে পড়ল ছুরিটা সে ঘরে ফেলে এসেছে। আজ আর ছুরিটা আনা হয়নি। তাড়াতাড়ি উঠতে গিয়ে বাঁশের একটা ধারালো ফলা এসে লাগলো তার পেটের কাছে। ঝরঝর করে খানিকটা রক্ত পড়ল মাটিতে। মদনমোহন সাথে সাথে চিৎকার করে উঠল, আর তার চিৎকার শুনে মা রান্নাঘর থেকে ছুটে এসে প্রথমেই যে কথাটা বলল সেটা হলো, প্রথমেই বলেছি তোকে ও মূর্তিতে হাত দিস না। ও মূর্তিটা ভালো নয়। ওটা ওটা বাড়িতে আসার পর থেকে এসব শুরু হয়েছে। দিনে দিনে তোর শরীরটাও কেমন যেন রোগাটে হয়ে আসছে, সেটা খেয়াল করে দেখেছিস? মদনমোহন কিছুই বলল না। তাড়াতাড়ি রান্নাঘর থেকে একটা কাপড় আর কিছু ঘাস পাতা তুলে এনে পেটের কাছে ক্ষততে লাগিয়ে দিয়ে কাপড় বেঁধে দিল। দেখতে দেখতে রক্ত পড়া বন্ধ হলো বটে, কিন্তু ব্যাপারটার আকস্মিকতায় মদনমোহন কেমন যেন থমকে গিয়েছিল। কোনো রকমে সেই মাটির অর্ধসমাপ্ত মূর্তি আর হাত ভাঙা মূর্তিটা তুলে এনে ঘরের একপাশে রেখে দিয়েছিল সে। সমস্ত কিছু দেখে বিধান হয়েছিল পেটের ওই ক্ষত না সারা পর্যন্ত মদনমোহন আর মূর্তি তৈরি করতে পারবে না। মদনমোহন এদিকে কিন্তু খুব একটা অবাধ্য নয়। সে বাড়ির লোকের কথা শোনে। আর এভাবে তো বসে বসে মূর্তি তৈরি করা যাবে না। পেটের ক্ষততে টান পড়লে আবার রক্ত বেরিয়ে আসবে। গ্রামের বদ্যিমশাই এসে মদনমোহনের পেটের কাছে ওষুধ লাগিয়ে গেল।
তার ব্যথা কমানোর জন্য খাওয়ার ওষুধও দিল। তারপর চলে যেতে যাবে এমন সময় ঘরের কোণের দিকে চোখ পড়তেই কেমন যেন অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। নিবারণ স্পষ্ট দেখতে পেল বদ্যিমশাই কেমন যেন একবার থরথর করে কেঁপে উঠল। তারপর নিবারণের দিকে তাকিয়ে বলল, ওই ওই হাত ভাঙা মূর্তিটা এখানে কে নিয়ে এসেছে? নিবারণ আর মদনমোহনের মা একটু অবাক হলেও নিবারণ কোনো মতে বলল, আপনি তো জানেন কবিরাজ মশাই, আমার ছেলেটা অমনি কোথাও পুরনো ভাঙাচোরা মূর্তি পেলে তুলে নিয়ে আসে, তারপর সেটা তৈরি করতে বসে যায়। নিবারণ আর কিছু বলতো তার আগেই বদ্যিমশাই ভয় পাওয়া গলায় গর্জন করে বলে উঠল, ও মূর্তি এখানে রাখা যাবে না। ও মূর্তিকে বাড়ির মধ্যে ঢুকিয়ে তোমরা বড় ভুল করে ফেলেছ। এক্ষুনি এক্ষুনি ফেলে দাও, ফেলে দাও ওটা। কবিরাজ মশাই কেমন ভয় পেতে দেখে ওরা দুজনেই কেমন অবাক হয়ে গেল। এমনকি মদনমোহন পর্যন্ত ভয় ভয়ে তাকিয়ে রইল মূর্তিটার দিকে। কবিরাজ মশাই আর কিছু না বলে তাড়াতাড়ি দরজা দিয়ে বাইরে যেতে যেতে একবার পেছনের দিকে তাকিয়ে মূর্তিটাকে দেখে স্বগতোক্তি করে বলে উঠল, ও পিশাচ, ও পিশাচ, ওকে ওকে বাড়িতে ঠাঁই দিয়ে বড় ভুল করেছো তোমরা। তোমরা কেউ বাঁচবে না। আমায় আমায় আর এখানে ডাকবে না, আর ডাকবে না। ঘটনার আকস্মিকতায় তিনজনেই কেমন যেন হতবাক হয়ে পড়েছিল। একটু পরে ঘোর কাটতে নিবারণ তাড়াতাড়ি বেরিয়ে গেল কবিরাজ মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। ওই মূর্তিটার ব্যাপারে আরও কিছু তাকে জানতে হবে। এবার সে মনে মনে স্থির করে নিয়েছে কাল সকালেই পুরোহিতকে ডেকে মূর্তিটার কথা জিজ্ঞেস করবে। মদনমোহনের মা বিছানায় শুয়ে থাকা মোহনের দিকে তাকিয়ে গুমড়ে গুমড়ে কেঁদে বলে উঠল, তোকে আগেই বলেছিলাম, তোকে আগে বলেছিলাম ওই মূর্তি ফেলে দে। এখন এখন প্রাণে বাঁচলে হয়। এত কিছুর মধ্যে মদনমোহন কিন্তু একবারও মূর্তিটাকে ফেলে দেওয়ার কথা ভাবতে পারল না। তার বারবার মনে হতে লাগলো ওই সাধারণ একটা হাত ভাঙা মূর্তি তাদের কি ক্ষতি করবে। কবিরাজ মশাই নিশ্চয়ই কোনো ভুল করছে। আর যদি এই মূর্তিটা এতটাই ভয়ানক হবে, তাহলে এই মূর্তিটা নিবারণ কাকার বাড়ির পেছন দিকের গাছতলায় পড়ে থাকবে কেন? নিবারণ এই মূর্তিটার ব্যাপারে যতটা সম্ভব জানার চেষ্টা করতে থাকে, কিন্তু কবিরাজ মশাই ওই মূর্তির ব্যাপারে খুব বেশি কিছু জানতেন না। সেদিন কবিরাজ মশাইয়ের পিছু পিছু তার বাড়িতে গিয়ে নিবারণ জোর করতে কবিরাজ মশাই ভয়ার্ত চোখে নিবারণের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। তারপর বলেন, আমি ওর ব্যাপারে বেশি কিছু জানি না, তবে এটুকু জানি যে ওই মূর্তিটা ভালো নয়। আমাদের গ্রামের শ্মশানে বেশ কয়েকদিন ধরে এক তান্ত্রিক এসে থাকতে শুরু করেছিল, মনে আছে? সেই তান্ত্রিক ওই মূর্তিটাকে ওই শ্মশানে রেখে পুজো করত বলে গ্রামের অনেকেই দেখেছে। হ্যাঁ কবিরাজ মশাই, গ্রামের শ্মশানে তো এক তান্ত্রিক ছিল, কিন্তু হঠাৎ করে সেই তান্ত্রিক কোথায় যেন চলে গেল। কোথায় গেল সে কথা কেউ জানে না, কিন্তু ওই মূর্তিটা শ্মশানে তান্ত্রিকের কাছে অনেকেই দেখেছে। আর একটা কথা, তখন কিন্তু ওই মূর্তিটার 4টে হাতই ছিল, আর এখন ওই মূর্তির 3টে হাত। কোনোভাবে তার একটা হাত ভেঙে গেছে। কিন্তু কবিরাজ মশাই, ওই মূর্তিটা তো মদন কিছুতেই ছাড়তে চাইছে না। ওকে লুকিয়ে মূর্তিটা কি তাহলে ফেলে দেবো? করে দেখতে পারো, কিন্তু তাতে কোনো লাভ হবে বলে মনে হয় না। আচ্ছা, মদনকে লুকিয়ে মূর্তিটা বরং নদীর জলে ফেলে দিয়েছো, তারপর দেখো কি হয়। নিবারণ আরও কিছুক্ষণ কবিরাজ মশাইয়ের সঙ্গে কথাবার্তা বলে বাড়িতে ফিরে গেল। তখন নিবারণ ফিরেছে, ততক্ষণে মদনমোহন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আজকাল তার একটুতেই ক্লান্তি নেমে আসে। সকালে ঘুম থেকে ওঠার সময় মনে হয় আর একটু ঘুমোলে ভালো হয়। মদনমোহনের ভোর ভোর ঘুম থেকে ওঠার অভ্যেস, কিন্তু কয়েকদিন ধরে তার সকালে ঘুম ভাঙতে চায় না। যখন ঘুম থেকে ওঠে তখন রোদ এসে জানলা দিয়ে গায়ে লাগতে শুরু করেছে। তার মা এসে নিবারণকে ওভাবে দাঁড়িয়ে মূর্তিটার দিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, আমি তো আগেই বলেছিলাম ও মূর্তি ভালো নয়, ও ভালো নয়, ওটা ফেলে দে। তোমরা কেউ কেউ আবার কথা শুনবে না, কেউ না। কবিরাজ মশাই বলল ওই মূর্তিটা নাকি গ্রামের শ্মশানে সেই তান্ত্রিকের কাছে ছিল। তান্ত্রিকের কাছে অনেকেই সেই মূর্তিটা নাকি দেখেছে, কিন্তু যখন মূর্তিটা ওখানে ছিল তখন নাকি মূর্তিটার 4টে হাত ছিল। সবাই
চোখের জলে তাকিয়ে দেখতে থাকে ঘরের কোণে রাখা মূর্তিটার দিকে। দেখে আপাতভাবে তেমন কিছুই মনে হয় না, একটা দেবী মূর্তি বলেই মনে হয়। তার 3টে হাত রয়েছে, পায়ের কাছে শেয়ালের মতো কি যেন একটা জন্তু একভাবে ওপরের দিকে মুখ তুলে তাকিয়ে রয়েছে। তবে মূর্তির চোখ দুটো যেন উজ্জ্বল নীল রঙের। মুখের অবয়বের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলে মনে হয় যেন মুখের অবয়বটা আসলেই শান্ত নয়, এই শান্ত রূপের মধ্যে যেন একটা অশান্ত ভাব ধরা পড়ছে। নিবারণ আর অপেক্ষা করে না, মূর্তিটা তুলে নেয়। তারপর একটা কাপড় জড়িয়ে নিয়ে যায় নদীর পাড়ের দিকে। মদনমোহনের মা দুহাত কপালে ঠেকিয়ে অদৃশ্য কারোর উদ্দেশ্যে প্রণাম করে বলে, হে মা, রক্ষা করো মা, রক্ষা করো, এই আপদ বাড়ি থেকে বিদায় হোক। আমার ছেলেটাকে তুমি দেখো, আমার ছেলেটাকে দেখো। সারাটা দিন মদনমোহনের মূর্তির কথা মনেই পড়েনি। রাতের বেলা খাওয়া দাওয়া সেরে নিজের মতোই ঘুমিয়ে পড়েছিল। পেটের ক্ষতটা সামান্য কমে আসতে শুরু করেছে ওষুধের প্রভাবে। শরীরটা একটু ভালো লাগছে। রাতের বেলা জাগার জন্য ঘুমটা ভেঙেছিল। বিছানা থেকে উঠে কোনো রকমে বাইরের দিকে যাবে এমন সময় দেখতে পায় বাইরে চাঁদের আলোয় বারান্দার দাওয়ার একপাশে কি যেন একটা পড়ে রয়েছে। একটা কৌতূহল হতেই সেদিকে এগিয়ে গিয়ে জিনিসটা তুলে নিতে অবাক হয়ে যায় মদনমোহন। ওই হাত ভাঙা মূর্তিটা না, এখানে এলো কি করে? ওটা তো এখানে আসার কথা নয়। মূর্তিটা ছিল ঘরের কোণে। তাহলে কি ঘর থেকে কেউ ওটাকে বার করেছে? ঘুম জড়ানো চোখে আর কিছু ভাবতে পারে না সে। তাড়াতাড়ি ঘরে ঢুকে ঘরের কোণে আবার মূর্তিটা রেখে দরজাটা বন্ধ করতে যাবে, ঠিক তখনই মনে হয় ঘরের বাইরে বেড়ার কাছে চাঁদের আলোয় কালো মতো কেউ একটা দাঁড়িয়ে আছে। আরে হ্যাঁ, তাই তো, ওই তো আম গাছটার তলায় কি যেন একটা দাঁড়িয়ে আছে। তার পায়ের কাছে ওটা কি? দুটো চোখ যেন জ্বলছে পায়ের কাছে বসে থাকা কালো রঙের জন্তুটার। আর ওই কালো ছায়ামূর্তির দুটো নীল রঙের। মদনমোহন আর কিছু বুঝতে পারে না। তার মাথাটা কেমন যেন ফাঁকা হয়ে আসতে থাকে। কোনো রকমে সে ক্লান্ত হাতে দরজা বন্ধ করে বিছানায় এসে আবার আগের মতো শুয়ে পড়ে। এই এত কিছুর মধ্যে একটা ব্যাপার মদনমোহন লক্ষ্য করতে ভুলে যায়। সে ভুলে যায় মূর্তিটা সে এনে রেখেছিল ঠিক ঘরের মাঝখানে। মদনমোহন যখন গভীর ঘুমে তলিয়ে গেছে, তখন মূর্তিটা যেন নিজে থেকেই হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে থাকে ঘরের এক পাশের দিকে। গোটা ঘরে একটা ঠান্ডা হাওয়া যেন বইতে শুরু করেছে। ঘুমের চোখে এসে কাঁথাটা টেনে নেয় গায়ের দিকে। আর ঠিক তখনই মূর্তিটার চোখ যায় মদনমোহনের দিকে। তারপর আস্তে আস্তে করে আরও একটা অদ্ভুত ব্যাপার ঘটে যায়। ঘরের কোণে মূর্তিটা যেখানে দাঁড়িয়েছিল এসে ঠিক সেখানেই একটা অদ্ভুত ছায়ামূর্তির আবির্ভাব ঘটে। একটা চাপা ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠে যেন গোটা ঘর ভরে উঠতে থাকে, কিন্তু সে কি বলে তার কিছুই বোঝা যায় না। তার পায়ের কাছে এসে দাঁড়িয়েছে দুটো সবুজ চোখওয়ালা জন্তুটা। মদনমোহনের কিন্তু তখন কোনো দিকে খেয়াল নেই। সে গভীর ঘুমে ঘুমিয়ে রয়েছে। শুধু কাঁথাটা টেনে মাথা চাপা দেওয়ার সময় কাঁথাটা উঠে গিয়ে তার পেটের কাছে ক্ষতটা বেরিয়ে আসে। সেই ক্ষতে তখন লাগানো রয়েছে বেশ খানিকটা জড়িবুটি। ছায়ামূর্তি আস্তে আস্তে এগিয়ে যায় মদনমোহনের বিছানার দিকে। তারপর হাঁটু গেড়ে বসে তার বিছানার একপাশে। মদনমোহনের বিছানার কোল ঘেঁষে টুক করে বিছানায় উঠে পড়ে সেই দুটো সবুজ চোখওয়ালা জন্তুটা। ঘরের জানলাটার ফাঁক দিয়ে চাঁদের একটা সরু আলো এসে পড়েছিল মদনমোহনের ঠিক পেটের কাছে। আর সেই আলোতে যে দৃশ্যটা দেখা যায় তাতে যে কোনো শক্ত মানুষের বুক পর্যন্ত কেঁপে উঠবে। মদনমোহনের পেটের ক্ষতটা থেকে কেউ যেন একটা কালো লোমশ হাতে সরিয়ে নেয় জড়িবুটিগুলো। তারপর সামান্য শুকিয়ে আসা ক্ষতটার কাছে নিজের একটা নখ রাখে। ঘুমের মধ্যেই মদনমোহনের গোটা শরীরটা থরথর করে কেঁপে ওঠে একবার, কিন্তু একটা গভীর ঘুমে মোহাচ্ছন্ন ভাব। তার গোটা শরীরের স্নায়ুগুলো কেমন যেন দুর্বল হয়ে এসেছে।
তার পেটের ক্ষতটা থেকে যখন অদ্ভুত ছায়ামূর্তিটা রক্ত শোষণ করতে থাকে তখনও মদনমোহনের ঘুম ভাঙে না। তবে বেশিক্ষণ নয়, একটু পরেই সেই ছায়ামূর্তি উঠে দাঁড়ায়। আবার সেই লোমশ হাতে জড়িবুটিটা লাগিয়ে দেয় মদনমোহনের পেটের কাছে। সবুজ জলজলে চোখ নিয়ে সেই জন্তুটা বিছানা থেকে লাফিয়ে নিচে নামে। তারপর দুজনে মিলে ঘরের কোণের অন্ধকারে গিয়ে কোথায় যেন হারিয়ে যায়। ঠিক তখনই বাইরের নিস্তব্ধতাটুকু খান খান করে একটা রাত জাগা পাখি ডেকে ওঠে। হ্যাঁ রে, তোর পেটের কাছে ওই ক্ষতটা এতটা বাড়লো কি করে? ওটা তো কমে গেছিল কবিরাজ মশাইয়ের ওষুধে। তাহলে মদনমোহন পেটের কাছটা একটা হাত দিয়ে চেপে রেখেছিল। সকালে উঠেই পেটের ক্ষতটা তাকে প্রবলভাবে যেন যন্ত্রণা দিচ্ছিল, অথচ কাল রাতে ঘুমোবার সময় তেমনটা মনে হয়নি। আর তাছাড়া সকালে ওঠার সময় মনে হয়েছিল তার ক্ষত থেকে খানিকটা রক্ত বেরিয়ে বিছানার একপাশেও পড়েছে। কি জানি মা, সকালে উঠে তো এমন দেখলাম। এই এই দেখো না। কথাটা বলেই পেটের কাছের বাঁধনটা আলগা করে দেখালো মদনমোহন। সেদিকে তাকিয়ে মদনমোহনের মা কেমন যেন ভয় পেয়ে গেল। ক্ষতটা দেখে মনে হচ্ছে ক্ষতটা যেন চাপ পড়ে ফাঁক হয়ে গেছে আর ভেতর থেকে রক্ত বেরিয়েছে। এমন একটা অদ্ভুত কথা তার মনে হলো হঠাৎ করেই। নাহলে যে ক্ষতটা শুকিয়ে এসেছিল সেই ক্ষতটা এতটা খুলবে কি করে? শোয়ার সময় নিশ্চয়ই উল্টো হয়ে শুয়েছিলি, নিশ্চয়ই পেটে চাপ লেগে এমনটা হয়েছে। মদনমোহনের মনে হলো তাই তো, মা তো ঠিক কথাই বলেছে। নিশ্চয়ই তার পেটে চাপ লেগেছিল, তাই ব্যথা হয়েছে। আর তাছাড়া ক্ষতটা নিচে থাকার জন্য জড়িবুটি সরে গিয়ে বিছানার চাদরে ওই রক্ত লেগে গেছে। এত সহজ ব্যাপারটা সে নিজে বুঝতে পারছিল না। ছি ছি, এরপর থেকেই শুরু হতে লাগলো আসল সমস্যাটা। সেদিন বিকেলে নিবারণ প্রথম মূর্তিটা দেখতে পেয়েছিল। কি একটা কাজে মদনমোহনের ঘরে ঢুকে হ্যারিকেনের আলোয় মূর্তিটা দেখতে পেয়ে সে কেমন যেন থতমত খেয়ে যায় প্রথমে। তারপর মদনমোহনকে ডেকে এনে বলে, মদন, ওই মূর্তিটা এখানে এলো কি করে আবার? আমি এই মূর্তিটা তো কাল রাতে ওই মূর্তিটা আমি তুলেছিলাম। দেখলাম ওই মূর্তিটা বারান্দার কাছে পড়েছিল। তা বারান্দার কাছে মূর্তিটা কে নিয়ে গেল তা আমি বুঝতে পারিনি। কিন্তু বাবা, তুমি অমন করছো কেন? নিবারণ কিছু একটা বলতে গিয়েও বলতে পারল না। মূর্তিটার দিকে আর মদনমোহনের দিকে তাকিয়ে তার কেমন যেন অদ্ভুত একটা ভয় করছিল। তার মনে হচ্ছিল চারপাশ থেকে কারা যেন ফিসফিস করে তার কানে কানে কিছু বলছে। মদনমোহন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল মূর্তিটার দিকে, আর সেটা দেখে নিবারণের মনে হচ্ছিল মদনমোহন তার থেকে অনেক দূরে চলে যাচ্ছে, আর সে পিছিয়ে একটা অন্ধকারের মধ্যে যেন ধপ করে পড়ে যাচ্ছে। মদনমোহন অবাক হয়ে তার বাবার দিকে তাকিয়ে রইল। সে দেখতে পেল নিবারণ কেমন যেন অদ্ভুতভাবে মাথা ঘুরে মাটিতে পড়ে যাচ্ছে। মদনমোহন চিৎকার করে তার মাকে ডাকল। নিবারণকে যখন মদনমোহন আর তার মা মিলে কোনো রকমে বিছানার উপর শুইয়ে দিয়েছে, তখন তার জ্ঞান ফিরল। কোনো রকমে চোখ খুলে সে বলল, ওই মূর্তিটা ভালো নয়, ওই মূর্তিটা ভালো নয়। ওই মূর্তিটা আমি নিজের হাতে নদীর জলে ফেলে দিয়ে এসেছিলাম, আর এখন ওটা আবার ফিরে এসছে। ওটা আবার ফিরে এসছে। মদনমোহনের মা কথাটা শুনে কেমন যেন চমকে উঠল। সে কি, এই মূর্তিটা আবার এলো কি করে? তুমি তো এই মূর্তিটাকে নদীর জলে ফেলে দিয়ে এসেছিলে, তারপরে আবার এই মূর্তিটা। তার কথা শেষ হতে না হতেই বাইরে থেকে গ্রামের পুরোহিত ভট্টাচার্য মশাইয়ের গলা ভেসে এলো। কই রে, বাড়িতে কেউ আছিস? নিবারণ, আছিস নাকি? শুনলাম তুই আমার বাড়িতে গিয়েছিলি। নিবারণ বিছানা থেকে উঠতে গেলে তার বউ তাকে বারণ করে। তারপর তাড়াতাড়ি শাড়ির আঁচল মাথায় দিয়ে বাইরে এসে পুরোহিত মশাইকে প্রণাম করে বলে, ভট্টাচার্য মশাই, এই আমার ছেলে বড় এক বিপদ বাঁধিয়ে ফেলেছে। আপনি ছাড়া তো এই বিপদ থেকে আর কেউ রক্ষা করতে পারবে না, তাই উনি আপনার কাছেই গেছিল। তারপর আর কি, আপনি একটু দয়া করে ঘরে আসুন। পুরোহিত মশাই ঘরে আসতে মদনমোহনের একটা অদ্ভুত অনুভূতি হতে থাকে।
পুরোহিত মশাই ঘরে আসার পরেই তার মনে হচ্ছিল যেন তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে শুরু করেছে। গোটা শরীর যেন আস্তে আস্তে ঘামে ভরে যাচ্ছে। এমন একটা অদ্ভুত দমবন্ধ ভাব তার চারপাশে ঘিরে উঠতে লাগলো। ওদিকে পুরোহিত মশাই ঘরে এসে বিছানার একপাশে বসে নিবারণকে দেখছে, কিন্তু মদনমোহন যেন সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। কোনো রকমে ঘর থেকে বেরিয়ে বারান্দার কাছে এসে দাঁড়ালো। তাতে বোধহয় তার একটু ভালো লাগলো। বাইরে থেকে ভেসে আসা হাওয়াটা গায়ে এসে লাগছে মদনমোহনের। আর ঠিক তখনই মদনমোহনের মা ঘরের ভেতরে বলে চলেছে, আমাদের মোহন এই একটা হাত ভাঙা মূর্তি ঘরে নিয়ে আসার পর থেকে এমন সব হয়ে চলেছে। কাল বিকেলে উনি মূর্তিটা নদী জলে ফেলে এলেন, এখন আবার দেখা যাচ্ছে এই মূর্তিটা মদনমোহনের ঘরে এসে পড়েছে। কাল রাতে নাকি মূর্তিটা সে দাওয়ার কাছে কুড়িয়ে পেয়েছে। পুরোহিত মশাই একটু অবাক হয়ে একবার নিবারণ আর একবার মদনমোহনের মায়ের দিকে তাকালো। তারপর একটু চিন্তিত হয়ে বলল, ব্যাপারটা তো খুব সুবিধের বলে মনে হচ্ছে না। একটা কাজ করো, চলো তো ওই মূর্তিটা একবার দেখি। নিবারণ ঘরে রইল। পুরোহিত মশাই আর মদনমোহনের মা বাইরে এসে মদনমোহনকে নিয়ে তার ঘরে গেল মূর্তিটা দেখতে। দিনের বেলাতেও ঘরের কোণটা কেমন যেন অন্ধকার হয়ে রয়েছে। পুরোহিত মশাই ঘরে ঢুকতে কেমন একটা অদ্ভুত গন্ধ পেলেন, কাঁচা রক্তের মতো একটা গন্ধ। আর তার সাথে ইঁদুর পচলে যেমন গন্ধ বেরোয়, খানিকটা তেমন গন্ধ পেলেন। ঘরে ঢুকতে ঢুকতে নাক কুঁচকে তিনি বললেন, ঘরদোর ভালো করে পরিষ্কার করো না নাকি? কোথায় কি যেন মরে পচে আছে। মদনমোহনের মা ঘরের জানলাটা খুলে দিতে রোদের আলোটা ঘরের কোণে মূর্তির গায়ে গিয়ে পড়ল। পুরোহিত মশাই মাথা নিচু করে হাত ভাঙা মূর্তিটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে ভয়ে যেন ছিটকে সরে এলেন। পুরোহিত মশাইয়ের গায়ের রং ফর্সা, মাথার চারপাশে গোল করে কিছু সাদা চুল রয়েছে। শুধু তাই নয়, দু চোখের ওপরে ভুরুর চুলগুলো সাদা হয়ে এসেছে, মুখের দাড়ি সুন্দর করে কামানো, লম্বা গোপটুকু সাদা হয়ে গেছে। তার মুখটা আতঙ্কে এখন কেমন যেন আরও ফ্যাকাশে হয়ে এসেছে। পুরোহিত মশাইকেও ভয় পেতে দেখে মদনমোহনের মা কেমন যেন চমকে গেলেন। কোনো রকমে তিনি ভয়ার্ত কণ্ঠে বললেন, কি হলো পুরোহিত মশাই? ওভাবে ওভাবে ভয় পেলেন কেন আপনি? তোর ছেলে কি করেছে? ও ও কাকে তুলে নিয়ে এসেছে? ও জানে ওটা কে? পুরোহিত মশাই কেমন যেন অবাক চোখে মদনমোহনের দিকে তাকিয়েছেন, আর তাকাতেই তার বুকের ভেতরের রক্ত যেন জল হয়ে এলো। মদনমোহন কিন্তু একটুও ভয় পায়নি। তার বদলে ঘরের একপাশের অন্ধকার কোণটায় দাঁড়িয়ে কাউকে দেখছে, আর তার মুখের কোণে যেন অদ্ভুত একটা হাসি, যেন মদনমোহনের মুখের হাসিটা নিস্তব্ধ কোনো ভাষায় বলে দিতে চাইছে, ওহে, তুমি জানো না, আমি সবটাই জানি। তোমার শুধু শুধু কথা বলার প্রয়োজন নেই। চলে যাও এখান থেকে, চলে যাও, নইলে। পুরোহিত মশাই মদনমোহনের দিকে তাকিয়ে রইলেন। মদনমোহনের মা ততক্ষণে কাঁপা গলায় পুরোহিত মশাইকে আবার একই কথা বলে চলেছেন, কিন্তু সেসব কথা তখনও তার কানে যাচ্ছে না। কোনো রকমে তিনি বিছানার একপাশের পায়া ধরে বসে পড়েছিলেন মাটিতে। তার গোটা শরীর তখনও থরথর করে কাঁপছে। ওই মূর্তিটার মধ্যে যে কি এমন দেখেছে, পুরোহিত মশাই যে এত ভয় পেয়েছে বুঝতে না পেরে আবার পুরোহিত কিছু একটা জিজ্ঞেস করার জন্য দুপা তার দিকে এগিয়েছে। তখনই আবার কিছু একটা দেখে ভয় পেয়ে চিৎকার করে বললেন, আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না। ওর কাছাকাছি থাকলেই ও আর কাউকে বাঁচতে দেবে না, ও কাউকে বাঁচতে দেবে না। প্রথমে ও তোদের সবাইকে মারবে, তারপর এই গ্রামে। মদনমোহন কোনো কথা বলল না, একবার তাকিয়ে দেখল সব কিছু। পুরোহিত মশাই চিৎকার করে বেরিয়ে যাওয়ার পর মদনমোহনের মা কেমন যেন হতভম্ব হয়ে পড়েছিলেন। কোনো রকমে মূর্তিটার দিকে তাকিয়ে ভালো করে দেখছিলেন। এতদিন মূর্তিটা সে দেখেছিলেন বটে, কিন্তু এখন মূর্তিটার দিকে একটু ভালো করে দেখতে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার তার চোখে পড়ল। মূর্তিটার ভাঙা হাতটা
একটু বড় বলে মনে হচ্ছে না? যেন মনে হচ্ছে একটা নতুন করে হাত গজাতে শুরু করেছে। ঠিক মাটির মূর্তি তৈরি করার সময় যখন আস্তে আস্তে একটা মূর্তি কেউ গড়ে তোলে, তেমন যেন হাতটা কেউ আস্তে আস্তে বাহু পর্যন্ত তৈরি করে ফেলেছে। এখন বাকিটা শুরু হবে, কিন্তু কোনই অবধি হয়ে গেছে। কিন্তু যতদূর মনে পড়ছে, মূর্তিটা যখন প্রথম সে দেখেছিল তখন তার হাতটা একদম কাঁধের কাজ অবধি ভাঙা ছিল। মদনমোহন কিন্তু ততক্ষণে বিছানার একপাশে গিয়ে চুপ করে বসে পড়েছে। তার দিকে তাকিয়ে মদনমোহনের মায়ের বুকটা কেমন যেন কেঁপে উঠল। কিছু একটা বলার ইচ্ছে হলো, তবে কেমন একটা অজানা ভয় এই দিনের আলোতে চারপাশ থেকে জড়িয়ে ধরতে শুরু করেছিল। ঠিক তখনই পাশের ঘর থেকে নিবারণের চিৎকার শুনতে পায় ওরা। ও কি, তোরা কোথায় গেলি? একবার একবার এই ঘরে আয়। আমায় আমায় একা রেখে তোরা কোথায় গেলি? হ্যাঁ, ওই ওই ঘরে যাও মা, বাবার কাছে যাও, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু না। মদনমোহনের গলাটা কেমন যেন অদ্ভুত শোনাচ্ছে, যেন তার গলা থেকে শব্দগুলো ভেসে এলেও সে নিজে কথা বলছে না। যন্ত্রচালকের মতো অন্য কেউ তার মুখ দিয়ে কথাগুলো বলিয়ে নিচ্ছে। তার মা আর সেই ঘরে দাঁড়াবার সাহস পায়নি। তাড়াতাড়ি বেরিয়ে পাশের ঘরে যেতেই দেখতে পায় নিবারণ কখন যেন বিছানার ওপর উঠে বসেছে। কি হলো বলো তো? পুরোহিত মশাই কেমন যেন তাড়াতাড়ি বেরিয়ে গেল। হ্যাঁ, ব্যাপারটা কি হচ্ছে? ওগো, ওই মূর্তিটার হাতটা যেন নতুন করে তৈরি হয়েছে। কুন্ডি পর্যন্ত হাতটা নতুন করে আবার দেখা গেছে, কিন্তু যখন মূর্তিটা এখানে এসেছিল তখন তো তার হাতটা ভাঙা ছিল। প্রথম দিন কিছুই বুঝতে পারিনি, কিন্তু এখন মনে হচ্ছে মূর্তিটা সত্যিই ভালো নয়। ওগো, আমাদের ছেলেটাও কেমন যেন করছে। ওর মুখটা কেমন যেন হয়ে গেছে। আর ছেলেটার কি হয়েছে বলো তো? আজকের দিনটা যেতে দাও, কাল সকালে উঠে আমি আবার যাব পুরোহিত মশাইয়ের কাছে। প্রয়োজন হলে পাশের গ্রামে ওঝার কাছেও একবার যাব। দেখতে দেখতে সন্ধে নেমে আসে, আর সন্ধে নামার পরেই শুরু হয় এক অদ্ভুত রোগ। এমনটা এর আগে কখনো হয়নি। সন্ধে নামার পরে ভয়ে ভয়ে মদনমোহনের মা বাবা নিজের ঘরের দরজা বন্ধ করে বসেছিল। একটু পরেই পাশের ঘর থেকে অদ্ভুত হাসির শব্দ শোনা যায়। মাঝে মাঝে রাতের অন্ধকারের কারোর কথা শুনতে পেয়েছে ওরা, কিন্তু নিবারণ তাকে আটকে দিয়েছে। ওগো, আমার ছেলেটা যে ওই ঘরে রয়েছে, আমার ছেলেটার যদি কিছু হয়ে যায় তখন কি হবে? এপাশের ঘর থেকে ওপাশের ঘরে দেখার জন্য একটা ছোট জানলা রয়েছে। সেই জানলাটা সামান্য ফাঁক করে নিবারণ ভেতর দিকে তাকিয়ে দেখতে বললে মদনমোহনের মা ভেতরে তাকিয়ে দেখে। তার চোখ যেন স্থির হয়ে যায়। ঘরের মধ্যে বিছানার ওপর অদ্ভুতভাবে শুয়ে রয়েছে মদনমোহন, আর ঠিক ঘরের ভেতরের একটা ছায়ামূর্তি যেন দাঁড়িয়ে হাসছে। দুদিন আগে রাতের বেলা আমি যখন ঘুম থেকে উঠছিলাম তখন দরজার সামনে তাকে যেন দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। তারপর মনে করেছিলাম হয়তো আমার মনের ভুল। পাশের ঘর থেকে মদনমোহনের একটা চিৎকার ভেসে আসে, কিন্তু চিৎকারটা যেমনভাবে হঠাৎ শুরু হয়েছিল তেমন হঠাৎ করেই থেমে যায়। যেন মনে হয় মাঝপথে তার মুখটাকে চেপে ধরেছে কেউ। মদনমোহনের মা আর সেখানে দাঁড়াতে পারে না। নিবারণের চরম আপত্তি সত্ত্বেও দরজা খুলে বাইরে বেরিয়ে এসে দেখে মদনমোহনের ঘরের দরজাটা খোলা। তাড়াতাড়ি সেই দরজার কাছে এসে যে দৃশ্যটা সে দেখতে পায় তার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। ঘরের খোলা জানলা দিয়ে চাঁদের আলো ঘরের ভেতরে বিছানার কাছে এসে পড়েছে। সেই আলোয় দেখা যায় একটা জন্তু চোখ দিয়ে তাকিয়ে দেখছে মদনমোহনের মায়ের দিকে। জন্তুটা ঠিক মদনমোহনের পেটের কাছে বসে রয়েছে। মদনমোহনের মুখ থেকে একটা অদ্ভুত অস্বস্তির শব্দ বাইরে বেরিয়ে আসছে। মদনমোহনের মা সহ্য করতে পারে না, চিৎকার করে ওঠে, মোহন, 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 তোর কি হয়েছে? কি হয়েছে তোর বাপ? কথাটা বলে খোলা দরজা দিয়ে ভেতরে ঢোকার জন্য একটা পা ভেতরে রাখতেই যাবে, ঠিক তখনই মনে হলো ঘরের অন্ধকার কোণ থেকে একটা জীবন্ত অন্ধকার এক পা করে এগিয়ে আসতে লাগলো দরজার দিকে। তারপর মদনমোহনের মায়ের মুখের ওপর দরজাটা দড়াম করে বন্ধ হয়ে গেল। মদনমোহনের মা পাথরের মূর্তির মতো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপরেই নিবারণের ঘর থেকে নিবারণ চিৎকার করে ডাকল,
ও কি জানলার কাছে? ওটা কি? তুমি কোথায় গেলে? কোথায় গেলে তুমি? আলোটা দিয়ে যাও, আলোটা দিয়ে যাও। চকিতে তার মনে পড়ল তাড়াহুড়োতে আলোটা সে নিয়ে চলে এসেছে। এখন কেমন ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। একটা শীতল ঠান্ডা হাওয়া যেন বারবার এসে ঝাপটা মারছে তার গায়ে। ওইটুকু রাজপথে যে সে কিভাবে নিজের ঘরে এসে ঢুকেছিল সেটা মদনমোহনের মায়ের ভালোভাবে মনে পড়ে না। বারবার মনে হচ্ছিল বাড়ির বাইরে উঠোনের অন্ধকার থেকে কি যেন একটা বেরিয়ে এসে এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে তার ওপর। বাতাসে কারা যেন ফিসফিস করে কথা বলছিল। তবে সমস্ত কিছু অগ্রাহ্য করে হ্যারিকেনের অল্প আলোটুকু সম্বল করে সে এক দরজা থেকে অন্য দরজা পর্যন্ত এসে পড়েছিল। মনে হচ্ছিল আশপাশের অন্ধকারটা যেন পাল্লা দিয়ে একটা ঘূর্ণিঝড় ডেকে এনে হ্যারিকেনের আলোটাকে নিভিয়ে দিয়েছে। তাদের সমস্ত শত্রুতা গিয়ে পড়েছে ওই হ্যারিকেনের আলোটার ওপর। ওই আলোটুকুর জন্য ওরা নিজেদের সর্বশক্তি দিয়ে বাড়িটার উপর ঝাঁপিয়ে পড়তে পারছে না। তুমি তুমি ওই ঘরে যেও না, ও ঘরে যেও না। আলোটা আলোটা এখানেই রেখে যাও। ওই ওই জানলার কাছে, ওই জানলার কাছে আমি একটা কাটা মুন্ডু দেখতে পেয়েছি। মদনমোহনের মা অবাক হয়ে যায়। নিবারণের গলা কাঁপছে। এই মানুষটাকে গোটা জীবন তিনি শক্ত সমর্থ সাহসী হিসেবেই দেখেছেন। আজ এমন কি হলো যে? নিশ্চয়ই তোমার কোনো ভুল হয়েছে। কাটা মুন্ডু? মুখের কথাটা মুখেই শেষ হয়ে গেল। ঠিক তখনই জানলার কাছ থেকে একটা অদ্ভুত হাসির শব্দ ভেসে এলো। দুজনেই চকিতে সেদিকে তাকাতে চাঁদের আলোয় যেটা দেখতে পেল তাতে তাদের মুখে আর কথা সরল না। সত্যি একটা কাটা মাথাটা অদ্ভুতভাবে যেন হাওয়ায় ভাসছে। তার দুটো উজ্জ্বল সবুজ রঙের চোখ যেন তাদের দিকে দেখে চলেছে। তার সাথে ভেসে আসছে সেই অদ্ভুত ভয়ঙ্কর হাসিটা। নিবারণ আর বসে থাকতে পারল না। তার শরীর এমনিতেই কেমন যেন ক্লান্ত হয়ে পড়েছিল। থরথর করে কাঁপতে কাঁপতে বিছানার একপাশে গুটিসুটি মেরে বসে পড়ল। মদনমোহনের মা তখনও কিন্তু এসব নিয়ে ভাবেনি। সে আলোটা বাড়িয়ে দিয়ে সামনের দিকে দেখার চেষ্টা করছে, কিন্তু ততক্ষণে সে মুন্ডুটা অদৃশ্য হয়ে গেছে। তবে তার সাথে সাথে ঘরের অপর প্রান্ত থেকে আবার সেই একই হাসির শব্দ শোনা গেল। পাশের ঘরে সেই গলায় কথা বলার শব্দ, হাসির শব্দ একভাবে ভেসে আসছে। আর তার সাথে ভেসে আসছে মদনমোহনের অস্বস্তিকর চিৎকার। যেন মনে হচ্ছে ঘুমের ঘোরে মাঝে মাঝে সে অমন চিৎকার করে চলেছে। মদনমোহনের মা বুঝতে পারল না এখন তার কি করা উচিত। একদিকে নিবারণের অসুস্থতা, তার উপর ওপাশের ঘরে যে মদনমোহনের সাথে কি হয়ে চলেছে তার কিচ্ছু সে জানে না। রাত যেন ক্রমে গভীর হয়ে আসতে শুরু করলো। এদিকে রাতভর মদনমোহনের মা আর নিবারণের অদ্ভুত একটা ভাব হলো। তাদের দুজনের চোখ কেমন যেন জড়িয়ে আসতে শুরু করেছে। ঘরের দরজাটা কোনো ক্রমে বন্ধ করে দিয়ে তার মা বিছানার উপর এসে বসল। তারপর নিবারণের দিকে একবার তাকিয়ে দেখল সে কখন যেন ঘুমিয়ে পড়েছে। ঘরের দরজা জানলা সব কিছু কোনো রকমে বন্ধ করে বিছানার কাছে সে দাঁড়িয়ে আছে। আর সে দাঁড়িয়ে থাকতে পারল না। মনে হলো দাঁড়িয়ে থাকলে যেন দাঁড়িয়ে থাকতে থাকতে সে আজ রাতে ঘুমিয়ে পড়বে। বাতাসে যেন কিসের একটা গন্ধ বাড়তে লাগলো, আর তার সাথে বাড়তে লাগলো একটা অদ্ভুত ভয়। পরদিন সকালে নিবারণ এই ব্যাপারটা প্রথম দেখতে পেয়েছিল। চোখটা খুলতেই মাথাটা ভারী ভারী মনে হলো তার। কোনো রকমে মাথাটা ঝেড়ে বিছানার উপর উঠে বসতেই ঘরের মেঝের দিকে চোখ যেতেই যেন তার মাথার ভেতরটা আবার ঘুরে ওঠে। ঘরের মেঝেটা রক্তে ভেসে যাচ্ছে, আর সেই ভেসে যাওয়া রক্তের মধ্যে পড়ে রয়েছে তার গলাটা। তার গলাটা যেন কেউ কেটে ধড় থেকে আলাদা করে দিয়েছে। নিবারণের চিৎকারে প্রথম ঘুম ভাঙে মদনমোহনের। বিছানা ছেড়ে উঠতে গিয়ে সে বুঝতে পারে আজও তার ক্ষত থেকে রক্ত গড়িয়ে গিয়ে পড়েছে বিছানার কাছে। তারপর পাশের ঘরে দরজার সামনে গিয়ে মাকে ওভাবে মেঝেতে পড়ে থাকতে দেখে পাথরের মূর্তির মতো হয়ে যায় মদনমোহন। ততক্ষণে নিবারণের চিৎকারে আশপাশের লোকেরা জড়ো হয়েছে। সবাই এই দৃশ্য দেখে কেমন যেন ভয় পেয়ে যায়। বেলা বাড়তে পুরোহিত মশাই, গ্রামের কবিরাজ সকলেই আসে। পুরোহিত সব কিছু দেখে শুনে
গম্ভীর গলায় বলেন, মূর্তিটা সহজ কিছু নয়। ওই মূর্তিটাকে নদীর জলে ভাসিয়ে দিতে হবে, না হলে মাটির তলায় পুঁতে ফেলতে হবে। এছাড়া তো আমাদের এখন আর কিছুই জানার নেই। ও সেই তান্ত্রিকের মূর্তি, যে তান্ত্রিকের সাথেই শ্মশানে এসেছিল। কিন্তু পুরোহিত মশাই, মূর্তিটা পুঁতে ফেললে কি বিপদ থেকে বাঁচা যাবে? হ্যাঁ, কিছুই জানা নেই। যদি বাঁচা যায়, একটা চেষ্টা তো করতেই হবে। মদনমোহন যেন কেমন থম মেরে গিয়েছিল। কোনো কথাই সে বলছিল না। তার ঘর থেকে যখন ওরা মূর্তিটা তুলে নিয়ে গিয়ে গ্রামের বাইরের দিকে মাটির তলায় পুঁতে ফেলে, তখনও মদনমোহন কিছুই বলল না, থম মেরে বসে রইল। নিবারণ ভেবেছিল হয়তো বিপদ কেটে গেল। মূর্তিটা প্রথমবার নদীর জলে ভাসিয়ে দিয়েই সে ভুল করেছিল। মাটির তলায় পুঁতে ফেললেই ভালো হতো। তাই সেদিন মদনমোহনের মায়ের মৃতদেহ গ্রামের শ্মশানে পুড়িয়ে দিয়ে ক্লান্ত বিধ্বস্ত মনে সে রাতে ঘুমোতে গিয়েছিল। কিন্তু সেই রাতের আর ভোর হল না। অনেক রাতেই ঘুম ভাঙতে দেখতে পেল বিছানার একপাশে একটা ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে, আর একটা অদ্ভুত গলার স্বরে কেউ যেন কিছু বলছে। চকিতে ঘুমটা ভেঙে তাড়াহুড়ো করে বিছানায় উঠে বসে নিবারণ। তারপর চোখের নিমেষে বিছানার একপাশে থাকা হ্যারিকেনের আলোটা জ্বালিয়ে দিয়ে সামনের দিকে তাকাতেই ভয় পেয়ে যায়। ওটা কে তার সামনে দাঁড়িয়ে? তার সামনে দাঁড়িয়ে কোনো 4 হাতের দেবী মূর্তি নয়, কোনো হাত ভাঙা পিশাচ নয়। তার সামনে অদ্ভুতভাবে দাঁড়িয়ে রয়েছে তারই ছেলে মদনমোহন। তার মুখে একটা অদ্ভুত হাসি, দুটো চোখ কেমন যেন অদ্ভুতভাবে সবুজ হয়ে গেছে, ঠিক যেন সবুজ চোখের একটা জন্তুকে দেখতে পেয়েছে, অনেকটা তেমনই। নিবারণ কাঁপা কাঁপা গলায় বলে, মদন, মদন, তুই এখানে কি করছিস? আর বন্ধ দরজা ভেতর দিয়ে তুই ভেতরে ঢুকলি কি করে? মদনমোহন কিছু না বলে সামান্য হাসে। তার হাসিতে কি যেন একটা অদ্ভুত ভয়ঙ্কর ভাব মিশেছিল। নিবারণ বিছানায় এক পা করে পেছনের দিকে সরতে থাকে। মদনমোহন চুপ করে দাঁড়িয়ে থাকে নিজের জায়গায়। তারপর হঠাৎ করে তার পেছন থেকে বেরিয়ে আসে একটা ছায়ামূর্তি। সেই ছায়ামূর্তিটাকে দেখে নিবারণ আর চুপ করে থাকতে পারে না। একটা 4 হাতের কালচে মূর্তি স্বাভাবিক এক মেয়ে মানুষের মতো মাথার চুলগুলো কোমরের কাছ পর্যন্ত গিয়ে পড়েছে। তবে তার চোখ দুটো উজ্জ্বল নীল, মুখের হাসিটা অদ্ভুত ভয়ঙ্কর। মদনমোহন কিন্তু এতক্ষণ একটুও নড়েনি। সেই পেছনের মেয়েলি ছায়ামূর্তিটা এবার অদ্ভুত স্বরে কিছু একটা বলতেই মদনমোহন আস্তে আস্তে এগোতে থাকে নিবারণের দিকে। নিবারণ ভয়ে কাঁপতে কাঁপতে ঘরের একপাশে দেওয়ালের কাছে গিয়ে বলে, আমার ছেড়ে দে মদন, আমার ছেড়ে দে। আমি তোর বাপ, আমি তোর বাপ রে মদন, আমি তোর বাপ। নিবারণের পরিত্রাহী চিৎকারটা আজ রাতে আর কারোর কানে গিয়ে পৌঁছয় না। বাড়ির আশেপাশের কালো অন্ধকারটা কুয়াশার সঙ্গে মিশে যেন একটা দুর্ভেদ্য প্রাচীর তৈরি করে ফেলেছে। তাই মদনমোহনের হাতের লম্বা দাটা যখন নিবারণের ঘাড়ের ওপর পড়ে, তখন তার মুখ থেকে বেরিয়ে আসা আর তো চিৎকারটুকু যেন ঘরের বাতাসে মিশে যায়। তখনই মেয়ে ছায়ামূর্তি আস্তে আস্তে এগিয়ে আসে নিবারণের মৃতদেহটার দিকে। তারপর নিজের মুখটা নামিয়ে তার ঘাড়ের কাছ থেকে রক্ত শুষে খেতে থাকে। ঘরের আলো দপদপ করে একসময় নিভে যায়। গোটা ঘরে যেন নরকের মতো শান্তির শীতলতা বিরাজ করতে থাকে। অন্ধকার আরো গভীর হয়, আর সেই অন্ধকার ভেদ করে দুটো ছায়ামূর্তি পর পর বেরিয়ে আসে খোলা দরজা দিয়ে। পরদিন সকালেই ব্যাপারটা জানতে পেরেছিল পুরোহিত। জানতে পেরে অবাক হয়েছিল। ঘরের মধ্যে নিবারণের মাথা কাটা মৃতদেহটা থাকলেও মদনমোহন কোথাও নেই। আর নেই তার ঘরে থাকা সেই হাত ভাঙা মূর্তিটা। তার সাথে আরও একটা জিনিস উধাও হয়েছে। মদনমোহন যে মাটির মূর্তিটা অর্ধেকটা তৈরি করে ফেলেছিল, সেটা উধাও হয়ে গেছে। সমস্ত ব্যাপারটা দেখে শুনে পুরোহিত মশাই একটু ভাবলেন, বললেন, কিন্তু উপদেবী তো এত সহজে জাগে না। তাকে অর্পণ করতে হয় কিছু, তাকে রক্ত অর্পণ করতে হয়। কিন্তু মদনমোহন কি নিজে জেনে শুনে তার রক্তই দেবীর পায়ে অর্পণ করেছিল?
পুরোহিত মশাইয়ের মনের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মদনমোহন সেখানে ছিল না। কোনো এক অজানা গ্রামের পথ ধরে হেঁটে চলেছিল একটা 15-16 যুবক। তার হাতে ধরা একটা অদ্ভুত 4 হাতওয়ালা মূর্তি। তার এক হাতে ধরা রয়েছে একটা গোল দণ্ড, অন্য হাতে মরার মাথা, আর একটা হাতে একটা অস্ত্র। তবে তার ওপরের হাতটা তখন সম্পূর্ণ তৈরি হয়নি, যেন একটা অদ্ভুত কারণে ভেঙে গেছে, আর সেখানে রং লেগে আছে, আর সেই রংটা ঠিক রক্তের মতোই কালচে। যুবকটি হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছে সামনে। এতক্ষণ আপনারা শুনছিলেন হাত ভাঙা মূর্তি, রচনা সুকান্ত দাস। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি, সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল তৃষা, ঋদ্ধি, আর্য, সৌম্যদীপ, দিব্যেন্দু এবং প্রভাকর। এই গল্পের আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল আর্য। গল্পের প্রচ্ছদ নির্মাণে ছিল শুভদীপ ব্যানার্জি। কেমন লাগলো আজকের গল্পটা? যদি আজকের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে আরও একটি বিশেষ নিবেদনে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।